সাঙ্গবের গল্পপাঠ চ্যানেলে আজকে আপনাদের জন্য রয়েছে লরা ইনগালস ওয়াইল্ডারের লেখা লিটল হাউস সিরিজের দ্বিতীয় গল্প ফার্মার বয়। আজকে রয়েছে তৃতীয় পর্ব। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। শুরু হচ্ছে আজকের গল্প ফার্মার বয়। কিন্তু রয়্যাল বলল ওটা একেবারে বাজে টুপি। ফ্র্যাঙ্কে বলল ইয়ার ক্যাপগুলো মাথার উপর বোতাম দিয়ে আটকানোর কি মানে? মাথার উপর কারোর কান আছে নাকি? আলমান্সো বুঝে ফেললো ওই রকম একটা টুপি রয়্যালেরও খুব দরকার। দাম কত এটা? জিজ্ঞেস করলো আলমান্সো। গর্বের সঙ্গে জবাব দিল ফ্র্যাঙ্ক, 50 সেন্ট। আলমান্সো বুঝলো ওটা ওর আয়ত্তের বাইরে। মায়ের বানানো টুপি যেমন গরম তেমনি পরতে আরাম। ফ্রান্সের টুপির পিছনে এত পয়সা নষ্ট করার নির্বুদ্ধিতা। 50 সেন্ট মানে তো অনেক টাকা। আমাদের ঘোড়াগুলো দেখেছ? বলল সে। হ্যাঁ, ওগুলো তোমাদের ঘোড়া? নাক সিটকালো ফ্র্যাঙ্ক। ওগুলো তোমাদের বাবার ঘোড়া। ঘোড়া তো দূরের কথা, একটা কোল্টও নেই তোমার। একটা কোল্ট পাবো আমি, বলল আলমান্সো। কবে, কখন? বিদ্রুপের হাসি এসে জানতে চাইল ফ্র্যাঙ্ক। এলাইজা জেন পিছন ফিরে তাকল। চলে এসো আলমান্সো, বাবা ঘোড়া জুটছে। বোনের পিছু পিছু ছুটলো আলমান্সো, কিন্তু পিছন থেকে চাপা কণ্ঠে বলল, পাবে না, পাবে না, কোল্ডও জুটবে না তোমার কপালে। স্লেতে উঠে বসলো আলমান্সো। ভাবলো কবে বড় হবে ও, কবে যা খুশি তাই পাবে। যখন আরও ছোট ছিল মাঝে মাঝে ওকে লাগামে প্রান্ত ধরতে দিয়েছে বাবা, কিন্তু এখন তো আর ছোট নেই। ও নিজে চালাতে চায় একা। বুড়ো ঘোড়াগুলোকে দলাই মালাই বা ব্রাশ করতে দেয় ওকে বাবা আজকাল। এখন কি জমিতে মই দেওয়ার সময় চালাতেও দেয়। কিন্তু এই ঘোড়াগুলো কিংবা কোল্ডগুলো স্টলে ঢুকবারও অনুমতি নেই। বড় জোর কাছে পিঠে কেউ না থাকলে ওদের নাকে হাত বুলিয়ে বা কপাল চুলকে দেওয়ার সাহস পেয়েছেও। বাবার কড়া হুকুম, তোমরা কোল্ডগুলোর কাছে থেকে দূরে থাকবে। 5 মিনিটেই ওরা এমনই বিগড়ে যেতে পারে যে মাসের পর মাস খেটেও সে দোষ সারানো যাবে না। রোববার বাড়ি ফিরে সপ্তাহের সেরা ডিনার খায় ওরা। তারপর এলাইজা জেন আর অ্যালিস থালা বাসন ধোয়, কিন্তু বাবা, মা, রয়্যাল আর আলমান্সো কিচ্ছু করতে পারে না। আজ যে রোববার, কাজ করা নিষেধ। বিকেল পর্যন্ত চুপচাপ বসে থাকতে হয় ওদের গরম ডাইনিং রুমে। মা বাইবেল পড়ে, এলাইজা জেন কোনো একটা বই পড়ে, বাবা বসে বসে ঝিমায়। হঠাৎ ঝাঁকে খেয়ে চমকে সোজা হয়ে বসে, আবার ঝিমায়। রয়্যাল বসে বসে কাঠের চেনটা নাড়াচাড়া করে। অ্যালিস জানলা দিয়ে বাইরে তাকিয়ে থাকে, আর আলমান্সো চুপচাপ বসে দেখে সবাই কি করছে। কিচ্ছু করবার উপায় নেই। রোববার কাজও করতে পারবে না, খেলতেও পারবে না। গির্জায় যাবে আর বাসায় ফিরে চুপচাপ বসে থাকবে। সন্ধ্যায় গোলাবাড়িতে নিত্যদিনের কাজের সময় হলে হাঁফ ছেড়ে বাঁচে আলমান্সো। বরফঘর তৈরিতে এমনই ব্যস্ত ছিল যে বাছুর দুটোকে আর কোনো ট্রেনিংই দেওয়া হয়নি। তাই সোমবার সকালে বাবাকে বলল, আজ স্কুলে যাব না বাবা, বাছুর দুটোকে সময় না দিলে যা শিখিয়েছে সব ভুলে যাবে। কয়েক সেকেন্ড দাড়ি টানলো বাবা, চোখ মিটমিট করলো, তারপর বলল, মনে হচ্ছে স্কুলে না গেলে ছোট ছেলেরাও পড়া ভুলে যেতে পারে। এই কথা ভাবেনি আলমান্সো। কিছুক্ষণ চুপ করে থেকে বলল, তবে ওই বাছুরদের চেয়ে অনেক বেশি দিন ট্রেনিং পেয়েছি আমি। তাছাড়া আমার চেয়ে তো ওরা বয়সে ছোট। গম্ভীর ভঙ্গিতে মাথা ঝাঁকালো বাবা, দাড়ির ফাঁকে হাসির আভাস। মা বলল, থাক না আজ বাড়িতে, একদিন না হয় স্কুলে নাই গেল, তাতে এত ক্ষতি কী হবে? তাছাড়াও ঠিকই বলেছে, বাছুর দুটোকে পোষ মানানো দরকার। অনুমতি পেয়েই ছুটে গেল আলমান্সো গোলা ঘরে। বাছুর দুটোকে বাইরে বের করে এনে নিজে নিজেই জল চাপালো ওদের কাঁধে। বপিন এঁটে দিয়ে স্টারের ছোট্ট শিঙে দড়ি বাঁধল। তারপর সারাটা সকাল গোলা প্রাঙ্গণে একটু একটু করে পিছলো। গিডাপ আর ওয়াও করে চেঁচালো। গিডাপ বললেই আগ্রহের সঙ্গে এগিয়ে আসে ওরা, আর ওয়াও বললেই থেমে দাঁড়িয়ে ওর দস্তানা পরা হাতে গাজর নিয়ে চিপায়। মাঝে মাঝে এক একটা কাঁচা গাজর নিজেও মুখে পুড়েছেও। দুপুর হলে বাবা বলল, আজকের মতো যথেষ্ট হয়েছে, বিকেলে ওকে শিখিয়ে দেবে কি করে চাবুক বানাতে হয়। ডিনারের পর ওকে নিয়ে জঙ্গলে গিয়ে মুজ কাঠের কয়েকটা ডাল কাটলো বাবা। উটশেটের উপরে বাবার কাজের ঘরে এনে রাখলো আলমান্সো ওগুলো। ডালগুলোর গা থেকে সরু ফিতের মতো ছাল কিভাবে ছাড়াতে হয় দেখিয়ে দিল বাবা।
তারপর শেখালো কি করে বিনুনি বাঁধতে হয়। 5টা লম্বা ফিতের গোড়া প্রথমে কোষে বাঁধতে হবে, তারপর আটো করে বুনতে হবে ওগুলো, যেন গোল হয় চাবুকটা। সারাটা বিকেল বাবার পাশে বসে যত্নের সঙ্গে বুনলো মুজ শালগুলো। নাড়াচাড়ায় বাইরের চামড়াটা খসে পড়ে ধপধপে সাদা দেখাচ্ছে এখন চাবুকটা। চাবুক তৈরি হওয়ার আগেই সন্ধ্যা হয়ে গেল। এখন দৈনন্দিন কাজগুলো সারতে হবে। পরদিন থেকে আবার স্কুল, কিন্তু রোজ সকালেই হিটারের পাশে বসে একটু একটু করে বুনে 5 ফুট লম্বা করে ফেললো চাবুকটা। এবার বাবার জ্যাক নাইফটা দিয়ে চেঁচে সুন্দর একটা হ্যান্ডেল বানিয়ে ফেললো চাবুকের জন্যে। তারপর ওই ছালেরই সরু একটা ফিতে দিয়ে শক্ত করে বাঁধলো চাবুকের গোড়াটা হ্যান্ডেলের মাথায়। ব্যাস, চাবুক তৈরি। আগামী গ্রীষ্মে মুচমুচে হয়ে যাওয়ার আগেই চমৎকার কাজ চলবে এটা দিয়ে। 2 দিন প্র্যাকটিস করেই বাবার ব্ল্যাক স্নেক চাবুকের সমানই জোরে আওয়াজ তুলতে পারেও নিজের চাবুকটাতে। এইবারও বাচ্চা দুটোকে শেখাতে পারবে হ বললে যেতে হয় বামে আর গি বললে যেতে হয় ডাইনে। এরপর থেকে প্রতি শনিবার সকালে স্টার আর ব্রাইটের ক্লাস নেওয়া শুরু করলো গোলা প্রাঙ্গণে। তবে ভুলেও কখনো মারে না ওদের, শুধু ফটাস করে পটকা ফাটানোর আওয়াজ করে ওদের কানের পাশে। ও জানে ওর দ্বারা যে ওদের কোনো ক্ষতি হবে না, এই বিশ্বাসটা জানানো দরকার বাছুর দুটোর মনে। যতই ভুল করুক ধমকও দেয় না কখনো, ধৈর্যের সঙ্গে শান্ত নরম ভঙ্গিতে শেখায়ও। কারণ ওকে একবার ভয় পেতে শুরু করলে জীবনে কখনো আর খুশি মনে আগ্রহ নিয়ে কাজ করতে পারবে না ওরা। এখন আর সামনে দাঁড়িয়ে গাজরের লোভ দেখাতে হয় না। গিড আপ আর ওয়াও ভালো মতোই শিখে গিয়েছে বাছুর দুটো। যখন গি বলছে ঠিক সেই মুহূর্তে স্টারের কানের পাশে পটকা ফাটানো আওয়াজ তোলে চাবুক দিয়ে। ডান দিকে সরে যাওয়ার চেষ্টা করে স্টার, ফলে ডাইনে ঘুরে যায় দুজনেই। সঙ্গে সঙ্গে হুকুম দেয়ও গিড আপ। কিছু দূর সোজা চলবার পর ব্রাইটের কানের পাশে চাবুক ফাটিয়ে চেঁচিয়ে ওঠেও হ। আওয়াজ থেকে বাঁচবার জন্য ব্রাইট ঘুরে যায় বাঁ দিকে, ফলে স্টারকেও ঘুরতে হয়। কখনো সখনো কথা নেই বার্তা নেই, হঠাৎ লাফিয়ে উঠে দৌড় শুরু করে বাছুর দুটো, সম্ভবত খেলবার আনন্দে। আলমান্সু যতই ওয়াও বলে চেঁচাক থামে না ওরা। তখন আবার প্রথম থেকে ট্রেনিং শুরু করেও, দীর্ঘক্ষণ গিড আপ আর ওয়াও প্র্যাকটিস করায়। একদিন সকালে খুব খোশ মেজাজে ছিল। কানের পাশে ফটাস আওয়াজ হতেই দৌড় শুরু করলো স্টার আর ব্রাইট। ব্যাবের ডাক ছেড়ে প্রাঙ্গণময় ছুটে বেড়াচ্ছে। আলমান্সুর সামনে দাঁড়িয়ে ওয়াও ওয়াও বলে থামাবার চেষ্টা করলো, কিন্তু কোনো লাভ হলো না। ওকে ধাক্কা দিয়ে তুষারে ফেলে দিয়ে দৌড়তেই থাকলো। সেদিন যেন ওরা ওর কোনো কথা শুনবে না বলে সিদ্ধান্ত নিয়েছে। রাগে কাঁপছেও, দুঃখে পানি বেরিয়ে আসছে চোখ দিয়ে। ইচ্ছে হলো লাথি মারে ওগুলোকে, গালি দেয়, চাবুকের হাতলটা ঠুকে দেয় ওদের মাথায়, কিন্তু এসবের কিছুই করলো না। চাবুক রেখে স্টারের শিঙে রশি বাঁধলো। আবার শুরু করলো প্রথম থেকে গিড আপ আর ওয়াও। ঘটনাটা বাবাকে একসময় খুলে বলল আলমান্সো। ভেবেছিল ওর ধৈর্য দেখে বাবা হয়তো কোল্ডগুলোকে ডলাই মালাই না হোক অন্তত চিরুনি দিয়ে আঁচড়ে দেওয়ার অনুমতি দেবে ওকে, কিন্তু বাবা ওদিক দিয়েই গেল না। বলল হ্যাঁ বাবা, খুব ধৈর্য দরকার, এইভাবেই চালিয়ে যাও, দেখবে দারুণ একজোড়া ষাঁড় হয়েছে ও দুটো। ঠিক পরের শনিবার ওর প্রতিটা নির্দেশ মেনে চলল স্টার আর ব্রাইট। এতই বাধ্য যে চাবুক ফোটানোর কোনো দরকারই পড়ছে না, যা বলে তাই করে। তবু ফটাফট আওয়াজ করলো ভালো লাগে বলে। সেই দিনই ফরাসি 2 ছেলে পিয়েক আর লুই এলো আলমান্সোর সঙ্গে খেলা করতে। পিয়েকের বাবা হচ্ছে লেজি জন, লুইয়ের বাবা ফ্রেঞ্চ জো। অনেক ভাই বোনের সঙ্গে ওরা বনের মধ্যে ছোট ছোট ঘর বানিয়ে থাকে আর সারাক্ষণ শিকার, মাছ ধরা আর জাম কুড়োনো নিয়ে মত্ত থাকে। এগুলোই ওদের খেলা। স্কুলে যেতে হয় না ওদের কখনো, তবে প্রায়ই আসে ওরা আলমান্সোর কাছে, কখনো কাজে কখনো বা খেলতে। আলমান্সোর বাছুর ট্রেনিং দেওয়া দেখলো ওরা কিছুক্ষণ। আজ প্রতিটা নির্দেশ মেনে চলছে স্টার আর ব্রাইট। তাই হঠাৎ আলমান্সোর মাথায় একটা বুদ্ধি খেলল। জন্মদিনে পাওয়া নতুন হ্যান্ডস্লেটটা বের করে এনে বাছুরদের জলের সঙ্গে কায়দা করে জুতে দিল। এখন স্টার আর ব্রাইট চললে হ্যান্ডস্লেডেরটাও পিছনে পিছনে চলবে। লুই, তুমি উঠে পড়ো স্লেডের উপরে, বলল আলমান্সো। না, আমি সবার বড়, বলে লুইকে ঠেলে সরিয়ে দিল পিয়েক। আমি চড়বো আগে। তোমার এখন না ওঠাই উচিত হবে, বলল আলমান্সো। বেশি ভারী ঠেকলে ঘাবড়ে গিয়ে ছুট দিতে পারে বাছুরগুলো। লুই হালকা তো,
ওকেই আগে উঠতে দেওয়া হোক। আমি উঠবো না, বলল লুই। আরে উঠেই পড়ো, উঠে পড়ো, তাকাতে দিল আলমান্জো। না, লুইয়ের সাফ জবাব। ভয় পাচ্ছ নাকি? হ্যাঁ, ভয় পাচ্ছে ও, বলল পিয়েক। ভয় না, বলল লুই, আমার কোনো ওঠারই ইচ্ছা নেই। আসলেও ভয় পেয়েছে, টিটকারির ভঙ্গিতে হাসল পিয়েক। হ্যাঁ, ঠিক বলেছ, ভয়ই এমন করছে, বলল আলমান্জো। লুই ঘোষণা করলো একটুও ভয় পায়নি সে। আলমান্জো আর পিয়েক মানবে কেন? ওরা ওকে ভীতু বিলাই বলল, খোকন সোনা বলল, মায়ের আদরের দুলাল বলল। কাজেই শেষ পর্যন্ত লুইকে উঠতেই হলো স্লেডে, অতি সাবধানে। চড়াত করে চাবুক ফাটালো আলমান্জো, বলল, গিট আপ। স্টার আর ব্রাইট রওনা হয়েই থেমে গেল। ঘাড় বাঁকিয়ে দেখবার চেষ্টা করছে পিছনে ভারী ভারী লাগে কেন, কিন্তু আলমান্জোর কড়া আদেশ, গিট আপ। এবার চলতেই থাকলো, ওরা থামলো না। পাশে পাশে হাঁটছে আলমান্জো, চাবুক ফুটিয়ে চেঁচিয়ে উঠছে, গি। গোলা প্রাঙ্গণে পুরো চক্কর দেওয়ার আগেই পিছন থেকে দৌড়ে গিয়ে স্লেডে উঠে পড়লো পিয়েক। তারপর শান্ত ভঙ্গিতে স্লেড টেনে চললো বাছুর দুটো। আলমান্জোর আদেশ মেনে ডাইনে যায়, বাঁয়ে যায়। গোলাবাড়ির গেট খুলে দিলে এবার আলমান্জো। চট করে স্লেড থেকে নেমে পড়লো পিয়েক আর লুই। পিয়েক বলল, এই দিল দৌড়, পালাবে ওরা। আমি জানি কি করে এদের বসে রাখতে হয়, গম্ভীর কণ্ঠে বলল আলমান্জো। দেখো তোমরা। স্টারের পাশে গিয়ে চাবুক ফুটিয়ে চেঁচিয়ে উঠল সে, গেট আপ। চলতে শুরু করলো ব্রাইট। সঙ্গে সঙ্গে স্টারও এগিয়ে গেল। ঘেরা প্রাঙ্গণ থেকে বেরিয়ে এলো ওরা বাইরের জগতে। হাও, চেঁচিয়ে উঠল। একটু পরে বলল, গি। দিব্যি বাড়ির পাশ দিয়ে পথ দেখিয়েও নিয়ে চলে এলো রাস্তায়। ওয়াও, বলতেই থেমে দাঁড়ালো, ঠিক যেন বয়স্ক একটা ষাঁড়। আলমান্জোর দক্ষতায় মুগ্ধ ও বিস্মিত পিয়েক আর লুই এবার সামনে গিয়ে উঠে পড়লো স্লেডে। ওদের একটু পিছিয়ে বসতে বলে সবার সামনে উঠে পড়লো আলমান্জো। ওকে ধরে থাকলো পিয়েক আর পিয়েককে ধরে থাকলো লুই। পিছনের দুজন পা দুটো দুপাশে রেখে উঁচু করে আছে যাতে তুষারে বেঁধে না যায়। বাতাসে চাবুক ফুটিয়ে গম্ভীর চালে হুকুম দিল আলমান্জো, গিট আপ। হঠাৎ খাড়া হয়ে উঠল স্টারের লেজ, ঠিক যেন দেখা দেখি খাড়া হয়ে উঠল ব্রাইটের লেজ। পর মুহূর্তেই লাফিয়ে উঠল ওদের পিছনের পাগুলো। ঝাঁকি খেয়ে ছুটল স্লেড ওদের পিছন পিছন। ব্যা, ডাক ছাড়ল স্টার। ব্যা, জবাব দিল ব্রাইট। আলমান্জোর নাকের কাছে ঝুলছে ওদের প্রকাণ্ড লম্বা লেজ। উড়ন্ত খুরগুলো একটু জন্য নাগাল পাচ্ছে না ওর দাঁতের। ওয়াও, প্রাণপণে চেঁচাচ্ছে আলমান্জো, ওয়াও ওয়াও। আর কিসের ওয়াও, যেন ওকে টিটকিরি দিচ্ছে ওরা। এমনই সুরে ডেকে উঠল ব্রাইট। ব্যা, জবাব দিল স্টার। ব্যা। পাহাড় থেকে স্লেডে করে নামবার চেয়ে অনেক বেশি গতিতে ছুটছে বাছুর দুটো। দুপাশে গাছ আর তুষার ঝাপসা মতো দেখাচ্ছে। মাঝে মাঝে শূন্য উঠে যাচ্ছে স্লেড, দরাম করে নিচে পড়লে দাঁতে দাঁতে বাড়ি খাচ্ছে ওদের। স্টারের সঙ্গে ব্রাইট একটু বেশি যেন জোরে দৌড়াচ্ছে, ফলে রাস্তা ছেড়ে সরে যাচ্ছে ওরা। কাত হতে শুরু করেছে স্লেড। হ হ বলতে বলতে ডাইভ দেওয়ার ভঙ্গিতে পা উঁচু আর মাথা নিচু অবস্থায় পড়ল আলমান্জো পুরো তুষারের মধ্যে। আছড়ে পাছড়ে উঠে থোক করে এক গাল তুষার ফেলল। সব চুপচাপ, রাস্তা ফাঁকা। স্লেড উধাও হয়ে গিয়েছে। পিয়েক আর লুই বেরোলো তুষারের নিচ থেকে। অনর্গল গাল বকছে লুই ফ্রেঞ্চ ভাষায়। নাক চোখ থেকে তুষার মুছে পিয়েক বলল, তুমি নাকি ওদের বসে রাখতে পারো? পালিয়েই তো গেল। অনেক দূরে একটা পাথরের দেওয়ালের পাশে দেখা গেল গলা পর্যন্ত তুষারের ডুবে দাঁড়িয়ে আছে বাছুর দুটো। ওই দেখো, বলল আলমান্জো, ওই যে ওরা পালিয়ে যায়নি। দৌড়ে কাছে গিয়ে দাঁড়ালো আলমান্জো। শুধু মাথা আর কাঁধের কুচ দেখা যাচ্ছে ওদের। বাঁকা হয়ে আছে জোয়াল, নাকে নাকে ঠেকিয়ে দাঁড়িয়ে আছে ওরা। চোখ বড় বড় মেলে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে পরস্পরের দিকে, যেন জানতে চায় ব্যাপারখানা কি। পিয়েক আর লুইয়ের সাহায্যে তুষার সরিয়ে জোয়ালটা সিধে করলো আলমান্জো। তারপর সামনে দাঁড়িয়ে বলল, গিট আপ। কিছুটা আলমান্জোর আদেশ শুনে আর কিছুটা পিছন দিক থেকে পিয়েক ও লুইয়ের ধাক্কা খেয়ে উঠে এলো বাছুর দুটো রাস্তায়। গোলাবাড়ির দিকে রওনা হলো আলমান্জো ওদের নিয়ে। বরফ থেকে উদ্ধার পেয়ে খুশি মনেই চললো ওরা। প্রতিটা হুকুম অক্ষরে অক্ষরে পালন করছে। আহা, যেন কত বাধ্য। কিছুতেই আর স্লেডে উঠতে রাজি হলো না পিয়েক বা লুই।
হাঁটতেই নাকি খুব ভালো লাগছে ওদের। বাছুর দুটোকে স্টলে ঢুকিয়ে আলমানজো এক মুঠ করে ভুট্টার দানা দিল ওদের খেতে। তারপর জোয়ালটা ঘর থেকে ভালো মতো ধুয়ে মুছে ঝুলিয়ে রাখলো জায়গা মতো। চাবুকটাও একটা পেরেকে ঝুলিয়ে রেখে বেরিয়ে এলো বাইরে। পেক আর লুইকে নিয়ে সন্ধে পর্যন্ত খেললো স্লেট নিয়ে। রাত্রে বাবা হঠাৎ জিজ্ঞেস করলো, আজ বিকেলে কোনো অসুবিধায় পড়েছিলে বাপ? না, বলল আলমানজো, তবে বুঝতে পারলাম স্টার আর ব্রাইটকে গাড়ি টানা শেখাতে হবে আগে, তারপর বেরোনো যাবে ওদের নিয়ে। তারপর থেকে গাড়ি টানবার ট্রেনিং শুরু হলো ওদের গোলা প্রাঙ্গণে। দিন বড় হচ্ছে, এই সময়টাতেই পড়ে কনকনে শীত, কিন্তু পরিষ্কার বোঝা গেল বছর ঘুরছে। দক্ষিণ ও পশ্চিমে ঢালের বরফ এক এক সময় নরম মনে হয়। দুপুরে বাড়ির ছাদের জমাট বরফ গলে ফোঁটা ফোঁটা পানি পড়ে। এই সময় ম্যাপেল গাছে রস আসে। এক সকালে সূর্য উঠবার আগেই ম্যাপেল বাগানের উদ্দেশ্যে রওনা হলো বাবা আলমানজোকে নিয়ে। দুজন দুটো কাঠের বাঁক তুলে নিল কাঁধে। বাবারটা বড়, আলমানজোরটা ছোট। বাঁকের দু মাথায় মুছ কাঠের ছাল দিয়ে পাকানো রশি ঝুলছে। রশি প্রান্তে একটা করে লোহার হুক, প্রতিটা হুকে আটকানো রয়েছে একটা করে বড়সড় কাঠের পাত্র। প্রতিটা ম্যাপেল গাছের গায়ে ছোট্ট একটা গর্ত খুঁড়ে কাঠি লাগিয়ে রেখেছে বাবা আগে থেকেই। কাঠের প্রান্তে রয়েছে একটা করে পাত্র। সেই কাঠে বেয়ে সারা রাত ধরে রস গিয়ে জমেছে পাত্রগুলোতে। একের পর এক পাত্র থেকে নিজের বড় পাত্রে রস ঢেলে নিতে থাকলো আলমানজো। বাকি দুটো পাত্রই ভর্তি হয়ে গেলে মস্ত এক কড়াইয়ের মধ্যে রস ঢেলে দিয়ে আবার ছুটছে এক গাছ থেকে আরেক গাছে, সংগ্রহ করছে রস। বাবাও তাই করছে। বিশাল কড়াইটা ঝুলানো রয়েছে পাশাপাশি দুটো গাছের মোটা ডালে বাঁধা একটা কাঠের আড়া থেকে। নিচে শুকনো কাঠ জেলে গনগনে আগুন তৈরি করে ফেলেছে বাবা ইতিমধ্যেই। জাল দেওয়া হচ্ছে রস। সারাটা সকাল ছুটোছুটি করে ছোট্ট পাত্র থেকে রস এনে ঢাললো আলমানজো লোহার বড় কড়াইতে। পিপাসা লাগলে ম্যাপেলের মিষ্টি রস খেয়ে নেয় কিছুটা। দুপুরে বাবার সঙ্গে আগুনের ধারে বসে লাঞ্চ খেয়ে নিল আলমানজো। ফুটন্ত রস থেকে মিষ্টি মিষ্টি গন্ধ আসছে। আগুনের আঁচে বেশ আরাম লাগছে। মনেই হচ্ছে না বাইরে প্রচণ্ড ঠান্ডা। খাওয়া শেষ হতেই বাবা থাকলো রসের তদারকিতে, আর আলমানজো চলল উইন্টার গ্রিন জামের সন্ধানে। দক্ষিণ ঢালে তুষারের নিচে এই সময় এক রকমের উজ্জ্বল লাল জাম পাওয়া যায় পুরো সবুজ পাতার ফাঁকে। দস্তানা খুলে খালি হাতে তুষার সরায় আলমানজো। কোথাও একটু লালের আভাস দেখতে পেলে গোছা গোছা জাম তুলে মুখে পড়ে। ঠান্ডা জামগুলো কচমচ করে দাঁতের নিচে, সুগন্ধি রসে ভরে যায় মুখ। জামা কাপড়ে তুষার, আঙুলগুলো ঠান্ডায় জমে যাওয়ার দশা। কিন্তু শেষ বিকেল পর্যন্ত পাগলের মতো তুষার খুঁড়ে ফেলল আলমানজো। সূর্যটা হেলে পড়তেই আগুন নিভিয়ে ফেলল বাবা। বাবা তুষারের ঢেলা ছুঁড়ে দিল, আগুনটাও নিভে গেল। প্রথম কিছুক্ষণ ফোঁস করলো বটে, প্রচুর বাষ্প ছাড়ল, কিন্তু কিছুক্ষণের মধ্যেই বেশ ঝিমিয়ে এলো। এবার ফুটন্ত সিরাপ ঢাললো বাবা বাঁকের সঙ্গে আটকানো বড় পাত্রে। তারপর যে যার বাঁক তুলে ঘরে চলে এলো। রান্নার চুলোর উপর বসানো মায়ের পিতলের মস্ত কেটলিতে ঢেলে দিল ওরা বন থেকে আনা সিরাপ। এবার আলমানজো লেগে পড়লো দৈনন্দিন কাজে, আর বাবা গেল বাকি সিরাপ আনতে। রাতের খাওয়া শেষ হতে হতে চিনি জমানোর উপযুক্ত হয়ে গেল সিরাপ। মা এবার কয়েকটা 4.5 সিঁড়ি দুধে বাটিতে ঢেলে রাখলো ওগুলো। সকালে উঠে দেখা যাবে শক্ত হয়ে জমে বাদামি রঙের মস্ত কয়েকটা চাকা গুড় হয়ে গিয়েছে ওগুলো। মা ওগুলো ভাড়ার ঘরের উঁচু তাকে তুলে রাখবে সাজিয়ে। যতদিন রস ছড়ল ততদিনই রোজ সকালে বাবার সঙ্গে গেল আলমানজো। রস জাল দিয়ে সিরাপ নিয়ে ফিরল সন্ধ্যায়, আর প্রতিদিনই মস্ত কয়েক চাকা গুড় তৈরি করে তাকে সাজিয়ে রাখলো মা। আগামী 1 বছর চলবার মতো গুড় তৈরি হয়ে গেলে শেষ দিনের সমস্ত সিরাপ কয়েকটা জগে ঢেলে তলকুথুরিতে রেখে আসা হলো সারা বছরের ব্যবহারের জন্যে। স্কুল থেকে ফিরে আলমানজোর মুখে গন্ধ পেয়ে হাউমাউ করে উঠল অ্যালিস। খুব উইন্টার গ্রিন জাম খাওয়া হচ্ছে, এটা ভয়ানক অন্যায়। ছেলেরা রস পাড়বে, মজা করে জাম খাবে, আর আমরা বুঝি খালি লেখাপড়াই করব। আলমানজোর কাছ থেকে কথা আদায় করলো দক্ষিণ ঢালের ট্রাউট রিভারের দিকটায় ওকে না নিয়ে আলমানজো একা একা মোটেও যাবে না। পরে শনিবার দুজনে মিলে প্রায় চষে ফেললো দক্ষিণের ঢাল। তুষারের নিচে লাল চোখে পড়লেই চিৎকার করে ঝাঁপিয়ে পড়ছে ওরা। মুঠো মুঠো পুড়ছে মুখে, একে অপরকে সাজছে, হাসছে প্রাণ খুলে।
ফিরবার সময় এক গাদা পুরু সবুজ পাতা নিয়ে এলো আলমাঞ্জো। অ্যালিস সেগুলো ভরে ফেললো একটা বোতলে। মা সেই বোতলটা হুইস্কি দিয়ে ভরে রেখে দিল ভাড়ার ঘরে। কেক, বিস্কিটের সুগন্ধি হিসেবে ব্যবহার করা যাবে ভবিষ্যতে। বরফ গলতে শুরু করলো। ওক, ম্যাপল, বিচের ডাল গা থেকে ঝেড়ে ফেললো তুষার। সিডার, স্প্রুসও মুক্ত করলো নিজেদের। গোলাঘর আর বাড়ির ছাদ থেকে ফোটা ফোটা বরফ গলা পানি পড়ে নিচের তুষারে গর্ত খুঁড়ছিল বেশ কদিন ধরে। এবার হুড়মুড় করে ধসে পড়লো সব একই সঙ্গে। এদিক ওদিক জেগে উঠেছে ভেজা মাটি। দ্রুত দূর হয়ে যাচ্ছে তুষার ও বরফের চিন্তা। কদিন পর শেষ হয়ে যাবে শীতকালীন স্কুল। এসে গেছে বসন্ত। এক সকালে বাজারে খোঁজ খবর নিতে গেল বাবা ম্যালন শহরে। দুপুরের আগেই ফিরে এসে গাড়ি থেকে চেঁচিয়ে খবর দিল, নিউ ইয়র্কে খরিদ্দাররা এসেছে শহরে আলু কিনতে। রয়্যাল দৌড়লো দুই ঘোড়াকে ওয়াগানে জুততে। অ্যালিস আর আলমাঞ্জো ছুটলো উৎসের থেকে বাস্কেট আনতে। ওগুলো তলকুঠুরির সিঁড়ি দিয়ে নিচে গড়িয়ে গিয়ে দুপুর ধাপ করে নেমে এলো নিচে। শুরু হলো বাস্কেটে আলু বোঝাই করবার প্রতিযোগিতা। কে কার আগে ভরতে পারে। রান্নাঘরের সামনে বাবা ওয়াগন নিয়ে পৌঁছতে দুই বাস্কেট ভরে ফেললো ওরা। বাবা আর রয়্যালও যোগ দিল প্রতিযোগিতায়। ওরা দুজন বাস্কেট নিয়ে ফিরে হচ্ছে ওয়াগনে। আলমাঞ্জো আর অ্যালিস হাত চালাচ্ছে যত দ্রুত সম্ভব। ওরা ফিরে আসবার আগেই ভরে ফেলেছে ওরা আরও দুটো বাস্কেট। আলমাঞ্জো শত চেষ্টা করেও অ্যালিসের সঙ্গে পারছে না। মেশিনের মতো চলছে অ্যালিসের দুই হাত। শরীরটা একবার পাক খেয়ে ঘুরছে আলুর গাদার দিকে, আবার ফিরছে বাস্কেটের দিকে। স্কার্টটা পুরো এক চক্কর ঘুরবার সুযোগই পাচ্ছে না, তার আগেই অন্যদিকে ফিরছেও। লম্বা চুল সরাতে গিয়ে গালে দাগ লেগে গেছে, তাই দেখে হেসে উঠল আলমাঞ্জো। তারপর অ্যালিসকে হাসতে দেখে বুঝলো ওরও একই অবস্থা। অ্যালিস বলল, নিজের চেহারাটা একটু আয়নায় যদি দেখতে তাহলে আর হাসতে না। একের পর এক বাস্কেট ভরে ফেললো ওরা। এক সেকেন্ডও অপেক্ষা করতে হলো না বাবা আর রয়্যালকে। ওয়াগন ভরে যেতেই বাবা ছুটলো শহরের দিকে। বাবা ফিরে আস্তে আস্তে দুপুর গড়িয়ে গেল। বাবাকে চারটে খেয়ে নিতে বলে ওরা তিনজনেই এবার ভরে ফেললো ওয়াগন। আবার চলে গেল ওয়াগন ম্যালনে। গোলাবাড়ির দৈনন্দিন কাজে সেদিন অ্যালিস সাহায্য করলো রয়্যাল আর আলমাঞ্জোকে। সাপার খেতে এলো না বাবা, ফিরল রাত করে। জেগে বসেছিল রয়্যাল। ক্লান্ত ঘোড়াগুলোর দলাই মালাই আর আঁচড়ানোর কাজে সাহায্য করলো বাবাকে। পরদিন খুব ভোরে মোম জেলে সেই আলোয় ওয়াগন ভরে ফেললো ওরা। সূর্য উঠবার আগেই রওনা হয়ে গেল বাবা আলুর চালান নিতে। এভাবে চলল সারাটা দিন। তৃতীয় দিন নিউ ইয়র্ক শহরের দিকে রওনা হলো আলু ভর্তি ট্রেন। বাবার সমস্ত আলু ট্রেনে উঠে গিয়েছে ততক্ষণে। প্রতি বুশেল $1 করে। আমাদের মোট হয়েছে 500 বিশেল। রাত্রে খেতে বসে বলল বাবা মাকে, শীতের আগে তোমাকে বলেছিলাম না বসন্তকালে দাম বাড়বে অনেক। তার মানে $500 জমলো আরও ব্যাংকে। বাবার বিচক্ষণতায় গর্বে বুকটা ভরে গেল আলমাঞ্জোর। বাবা জানে কি করে ভালো আলু ফলাতে হয়, জানে কখন গুদামে রেখে দিতে হয়, কখন বিক্রি করতে হয়। বাহ, চমৎকার, খুশি হয়ে বলল মা। একটু পরেই আবার বলল, যাক, জায়গাটা খালি হয়েছে যখন, কাল সকাল থেকে লেগে পড়বো আমরা ঘর পরিষ্কারের কাজে। ঘর পরিষ্কারের কাজ ভালো লাগে না আলমাঞ্জোর। কার্পেটের চারপাশে গাঁথা পেরেকগুলো তুলতে হবে প্রথমে, তারপর বাইরে নিয়ে গিয়ে ঝুলাতে হবে কাপড় শুকানোর দড়িতে, তারপর লম্বা লাঠি দিয়ে দমাদম পিটাতে হবে যতক্ষণ না ধুলো বেরোনো বন্ধ হয়। গোটা বাড়ির সব কিছু নাড়াচাড়া হবে এই সুযোগে। ঘষে মেজে চকচকে করা হবে। সমস্ত পর্দা আর কম্বল ধোলাই হবে। পালকের লেপ তোষক বাইরে বের করে রৌদ্রে দেওয়া হবে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দৌড়ের উপর থাকতে হবে আলমাঞ্জোকে। এই পানি তুলছে ব্রাম করে, এই ছুটছে কাঠ আনতে। কাঠের মেঝে ঘষা মাজা হয়ে গেলে পরিষ্কার শুকনো খড় এনে বিছাতে হবে প্রত্যেকটা ঘরে। তারপর কার্পেট বিছানো হয়ে গেলে টান টান করে ধারে পেরেক মারতে হবে চারপাশে। কয়েকদিন কেটে গেল তলকুঠুরিতেই। রয়্যালের সঙ্গে তরকারি বাক্সগুলো খালি করলো। পচা আপেল, গাজর আর শালগম আলাদা করে ভালোগুলো সাজিয়ে রাখলো নতুন বাক্সে। তারপর জগ, জার, বাস্কেট যা ছিল সব সরিয়ে রাখা হলো উডশেডে। এরপর মেঝে দেওয়াল সব মেজে ঘষে চুনকাম করা হলো গোটা তলকুঠুরি। হায় হায়, ওরা কাজ ছেড়ে উঠে আসতেই চেঁচিয়ে উঠল মা, কি চেহারা হয়েছে এক একজনের।
দেওয়ালে এক আধ ফোঁটা দিয়েছো নাকি সব নিজেরই গায়ে দিয়েছো? শুকিয়ে যেতেই ধপধপে সাদা দেখালো তলকুঠুরি। একে একে দুধের গামলা, মাখনের টব সব সাজিয়ে রাখা হলো, কোনোটা তাকের উপর, কোনোটা মেঝেতে। বাইরে ততদিনে লাইল্যাক আর স্নোবলের ঝোপে ফুল এসেছে, সবুজ মাঠ ভায়োলেট আর বাটারকপে ছেয়ে গিয়েছে। পাখিরা বাসা তৈরি করছে। এবার চাষিরা মন দেবে মাঠের কাজে। খুব ভোরেই এখন নাস্তা খেয়ে নেয় ওরা। শিশির ভেজা মাঠের ওপারে সূর্য যখন উঠি উঠি করে, তার আগেই ঘোড়া দুটো নিয়ে পৌঁছে যায় আলমাঞ্জো খেতে। কোল্ডগুলো থেকে ওকে দূরে থাকতে বলে দিয়েছে বাবা, কিন্তু শান্তশিষ্ট বয়স্ক বেস আর বিউটির বেলায় কোনো বারণ নেই। বয়সে ওরা আলমাঞ্জোর চেয়ে বড়, সেটা একটা কারণ, তবে আসল কথা ওরা ট্রেনিং প্রাপ্ত, অভিজ্ঞ। লাঙল টানা, মই দেওয়া সবই জানা আছে ওদের। কখন চলতে হবে, কখন বাঁক নিতে হবে, সব ওদের মুখস্থ। গত বছর শীতের আগে জমিতে লাঙল টেনে জৈব সার দিয়ে রাখা হয়েছিল, এখন মই দিতে হবে। গোটা শীতকাল দাঁড়িয়ে থেকে থেকে বিরক্ত হয়ে গিয়েছিল ওরা, আবার কাজে নামতে পেরে খুব খুশি হয়েছে। পিছন থেকে শুধু রাজ ধরে রাখলো আলমাঞ্জো। ওরা মইটা টেনে নিয়ে গেল মাঠের এ প্রান্ত থেকে ওই প্রান্ত। মইটা ঘুরিয়ে ঠিক জায়গা মতো বসিয়ে গিডাপ বললেই আবার টেনে নিয়ে গেল অপর প্রান্ত। আশেপাশেই মাঠে মই দিচ্ছে আরও অনেক ছেলে। উত্তর দিকে দূরে দেখা যাচ্ছে রূপালি ফিতের মতো সেন্ট লরেন্স নদী। জঙ্গলগুলোকে মনে হচ্ছে যেন সবুজ মেঘ। পাথুরে দেওয়ালের উপর বসে লেজ নাচাচ্ছে পাখিরা, ছুটোছুটি করছে কাঠবিড়ালি। ঘোড়ার পিছনে হাঁটছে আলমাঞ্জো, শীষ দিচ্ছে। পুরো মাঠটা সোজাসুজি একবার মই দেওয়া হয়ে যেতে আড়াআড়িভাবে একবার মই চালালো। বড় মাটির চাকাগুলো ভেঙে ছোট হয়ে এসেছে। কাজ চালিয়ে গেল আলমাঞ্জো। জমিটাকে একেবারে মসৃণ করে তুলতে হবে। একসময় শীষ থেমে গেল ওর। খিদে লেগেছে, কিন্তু দুপুর এখনো হয়নি। মনে হলো কয়েক যুগ পর সূর্যটা উঠে এলো মাথার উপর। ছোট হয়ে গেল ওর ছায়াটা। এতক্ষণে কাছে দূরে বেশ কয়েকটা শিঙা বেজে উঠল। মায়ের টিনের বড় ডিনার হর্নের মধুর আওয়াজও ভেসে এলো। বেস আর বিউটি দুজনেই গান খাড়া করলো, তারপর দ্রুত পায়ে ক্ষেতের উপর দিয়ে কোনাকুনি হেঁটে বাড়ির দিকে প্রান্তে গিয়ে থামলো। মইটা খুলে মাঠেই ওটা রেখে দিয়ে ঘোড়া দুটোর গলায় রশি পড়ালো আলমাঞ্জো। তারপর উঠে বসলো বিউটির চওড়া পিঠে। প্রথমে ঘোড়াগুলো নিয়ে পাম্প হাউসে চলে গেল। ওদের পানি খাইয়ে স্টলে নিয়ে গিয়ে লাগাম খুলে দানা পানি দিল। তারপরেই হন্তদন্ত হয়ে ছুটলো বাড়ির দিকে। রীতিমতো জ্বলছে পেটের ভিতরটা। আহ, মায়ের হাতের রান্নাটা অতি দারুণ। খিদের সময় আরও বেশি করে যেন ভালো লাগে। বারবার উঁচু করে খাবার তুলে দিচ্ছে বাবা ওর প্লেটে। চোখের পলক ফেলতে না ফেলতেই গায়েব হয়ে যাচ্ছে ওটা। তৃপ্তির সঙ্গে পেট পুড়ে খেলো আলমাঞ্জো। মুচকি হেসে আরও দুটো পিঠে দিল ওকে মা। খেয়ে দিয়ে আবার কাজে ফিরে গেল ঘোড়া নিয়ে। সকালের চেয়ে দুপুরটাকে অনেক বেশি দীর্ঘ মনে হলো। সন্ধ্যায় যখন নিত্যদিনের কাজ সারতে গোলাবাড়িতে ফিরল, তখন একেবারে ক্লান্ত। কোনো মতে সাপার খেয়ে টলতে টলতে উপরে উঠেই ধপাস করে পড়ল নিজের বিছানায়। আহ, কি আরাম! চাদরটা টেনে বুক পর্যন্ত তুলবার আগেই গভীর ঘুমে তলিয়ে গেল। মনে হলো 1 মিনিটও হয়নি মোমবাতি হাতে ডাকছে মা শীতে দাঁড়িয়ে। এসে গেছে আরেকটা দিন। বসন্তকালে খেয়ালবার সময়ই নেই, এমনকি একটু বিশ্রাম পাওয়াও যাও না। বরফ সরে যেতেই হঠাৎ করে জীবন্ত হয়ে ওঠে মাটি। আগাছা আর ঘাস, ঝোপঝাড়, লতা যে যেভাবে পারে লেগে যায় মাঠ দখলের প্রতিযোগিতায়। এগুলোর বিরুদ্ধে যুদ্ধে নামতে হয় চাষিকে লাঙল, মই, কোদাল নিয়ে। মাটি প্রস্তুত করেই চট করে বুনে নিতে হয় বীজ। বীরের মতো যুদ্ধ করছে আলমাঞ্জো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। সারা দিন কাজ, সারা রাত ঘুম, উঠেই আবার কাজ, আবার ঘুম, আবার কাজ। আলু বুনবার জন্য মাঠ তৈরি হয়ে যেতেই তলকুঠুরিতে রাখা বীজ আলুর টুকরো করলো ও রোয়ালের সঙ্গে। প্রত্যেক টুকরোয় 2-3টে করে চোখ যেন থাকে সেদিকে লক্ষ্য রাখলো। ওদিকে বাবা মাঠে দাগ দেওয়ার কাজে ব্যস্ত। লম্বা একটা কাঠের গুঁড়ি গায়ে গর্ত খুঁড়ে 3.5 ফুট দূরে দূরে ঢোকানো হচ্ছে চোখা কাঠের গোছে। জমির এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত টেনে নিয়ে যাচ্ছে ওটা ঘোড়া কাঠের গুঁড়িটাকে। গোঁজ গাঁথা থাকায় কয়েকটা সরু খাল তৈরি হচ্ছে জমিতে। গোটা জমিতে লম্বালম্বি দাগ টানা হয়ে গেলে আবার টানা হলো আড়াআড়িভাবে।
ফলে ছোট ছোট অসংখ্য চৌকোনা ঘর তৈরি হলো জমিতে। এবার শুরু হলো আলু বোনা। বাবা আর রয়্যাল কোদাল নিয়ে আসছে পিছু পিছু। অ্যালিস আর আলমন্ডো দুটো বালতিতে আলুর টুকরো নিয়ে চলেছে আগে আগে। যেখানে একটা দাগ উপর দিয়ে আরেকটা দাগ গিয়েছে সেখানেই একটা করে আলু ফেলে দিচ্ছে বাবা। অ্যালিস আর আলমন্ডো ওর উপর ধুলো মাটি ফেলে কোদাল দিয়ে চেপে বসিয়ে দিচ্ছে। কাজটা মজার, সবাই খোশ মেজাজে গল্প করতে করতে এগোচ্ছে। মাটির টাটকা সুগন্ধ আসছে নাকে, বাতাসে উঠছে উচ্ছল অ্যালিসের চুল। ছোট দুজন চেষ্টা করছে যত তাড়াতাড়ি সম্ভব আলুর টুকরো ফেলে সামনের দিকে পৌঁছতে, কারণ 1 মিনিট সময় পেলেই এক ছুটে সীমানা প্রাচীরের গায়ে পাখির বাসা খোঁজা যাবে কিংবা গিরগিটিকে তাড়া করা যাবে। আপনারা তখন শুনছিলেন লরা ইনগালস ওয়াইল্ডার লেখা লিটল হাউস সিরিজের দ্বিতীয় গল্প ফার্মার বয়। আজকে ছিল তৃতীয় পর্ব। এর পরবর্তী পর্বগুলি নিয়মিত দেওয়া হবে, আপনারা শুনতে থাকবেন। আপনাদের যদি আমার গল্প পাঠ ভালো লেগে থাকে তবে অবশ্যই গল্প পাঠটিতে একটি লাইক দেবেন এবং গল্প পাঠটি বন্ধুদের সাথে শেয়ার করবেন। নমস্কার।